সারা সপ্তাহ কাজ করে তুমি কি ক্লান্ত? উইকেন্ডে ভাবছো কি তুমি কাছে পিঠে যদি কোথাও ঘুরে আসা যায়? জায়গাটা কিন্তু বেশি দূরে হলে হবে না, ঘন্টা চারেকের মধ্যে যদি পৌঁছে যাওয়া যায় দারুণ হয়। কারণ হাতে সময় খুব কম, বড্ড বিজি শিডিউল। তাহলে বলবো আবারও চলো মন্দারমণি। আর বেড়াতেই যখন যাচ্ছি তখন একটু রিল্যাক্স করতে ইচ্ছে হয় বই কি। গাড়িতেই যাচ্ছি, আজকে কিন্তু আমরা যাচ্ছি নতুন একটা রুটে। কাঁথি থেকে সম্পূর্ণ একটা অন্য রুটে সওলা ব্রিজ ক্রস করে আজকে আমরা পৌঁছবো মন্দারমণি। এবার প্রশ্ন, কেন আমরা কনভেনশনাল রুট দীঘার রাস্তা না ধরে নতুন পথে আজকে এলাম? তাহলে দুটো কারণ। একটা, এই রাস্তা ফাঁকা আর ডিস্ট্যান্স অ্যাটলিস্ট 10 কিলোমিটার কম। দ্বিতীয়ত, প্রাকৃতিক সৌন্দর্য। রাস্তার নাম সৈকত সুন্দরী, সেই রাস্তা ধরে যদি তুমি মন্দারমণি পৌঁছো ভুলতে পারবে না। আর মন্দারমণি মানেই আমাদের পছন্দের হোটেল এলিট বিচ রিসর্ট, পারফেক্ট অ্যাম্বিয়েন্স, প্রম্পট সার্ভিস আর সি ফেসিং রুম। কলকাতা থেকে মন্দারমণি যাবার পথে আজাদ হিন্দ ধাবায় ব্রেকফাস্ট, নন্দকুমারের পরে ডাবের জল আর মালাই, মন ভরে খাওয়া। আর মন্দারমণিতে পৌঁছে খাওয়া দাওয়া তো আছেই। বেড়ানোর সাথে খাওয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত। মন্দারমণি মানেই সমুদ্রের পাড়ে হাঁটতে থাকা, নোনা জলে পা ডুবিয়ে রাখা, উদ্দাম হাওয়ার স্পর্শে মন জুড়িয়ে যাওয়া, সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে নীল আকাশ ছোঁয়া, রূপলি জলের শীতল স্পর্শে ঢেউয়ের দোলায় ভেসে যাওয়া। আজকে আমার এই ভিডিওতে কলকাতা থেকে মন্দারমণি যাওয়ার পথে ব্রেকফাস্ট, ডাব খাওয়া, সাথে একেবারে নতুন রুট সওলা ব্রিজ ধরে সমুদ্র সৈকত সুন্দরী রাস্তা ধরে কিভাবে আমরা মন্দারমণি পৌঁছচ্ছি ফুল ডিটেলস থাকছে। তাহলে দেরি কেন, চলো আমাদের জার্নি শুরু করে দিই। গুড মর্নিং। আজকে 7 সেপ্টেম্বর। আমরা আজকে আবার বেরিয়ে পড়ছি। আমরা আজকে যাচ্ছি মন্দারমণি। আর আমাদের সাথে আজকে স্পেশাল রিমঝিম রয়েছে। আমরা গাড়িতেই যাব আজকে। আর চলো আগে আগে কি হচ্ছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। দারুণ মজা হবে। মারুতি ডিজায়ার এসে গেছে, আমরাও রেডি। গুরবিন্দর ভাইয়া আমাদের নিয়ে যাবার জন্য হাজির। লাগেজ ডিকিতে তুলে নেওয়া হচ্ছে। আমরা বেরিয়ে পড়ব আর কিছুক্ষণের মধ্যেই। চললাম মন্দারমণি। আবারও সেই বহুল পরিচিত সম্প্রীতি ফ্লাইওভার। আমরা এগিয়ে চলেছি। আজ কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল। দিনটা কিন্তু শুরু হলো খুব সুন্দরভাবে, একেবারে রোদ ঝলমলে, নীল আকাশে অল্প সাদা মেঘ। আগামী ঘন্টা দুয়েকের মধ্যে তো বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না। জানি না, সমুদ্রের দিকে যাচ্ছি তো কি হয় বলা যায় না। আজ কিন্তু আমরা খুব মজায় আছি, কারণ সঙ্গে আছে রিমঝিম। হঠাৎই কলকাতায় চলে এসেছে আর আমাদের সঙ্গে আছে। আমাদের বড় মেয়ে পূজাকে খুব মিস করছি, ও থাকলে আরও ভালো লাগতো। এনিওয়ে, নেক্সট টাইম একসাথে আবার আসবো। আজ কিন্তু গল্প করতে করতে যাচ্ছি, হাসি মজা চলছে পুরো দমে। প্রায় তারাতলার কাছে চলে এলাম, পেরোচ্ছি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট IHM তারাতলা। এগোচ্ছি আমরা, পেরোচ্ছি মাঝেরহাট ব্রিজ। আমার বাঁদিকে মেট্রো স্টেশন। মেট্রো সেইভাবে এখনো চালু হয়নি, কিন্তু সব অ্যারেঞ্জমেন্টস মোটামুটি রেডি। আরও খানিকটা এগোলাম, পেরোচ্ছি ন্যাশনাল লাইব্রেরি। সামনেই কিন্তু চিড়িয়াখানা আর তাজ বেঙ্গল হোটেল। ঠিক চিড়িয়াখানার সামনে ওয়াকিং ওভারব্রিজ। আগে এই জায়গাটা রাস্তা পেরোনো ভীষণ অসুবিধাজনক ছিল, এখন কিন্তু অনেকটা সুবিধা হয়েছে। এসে গেলাম সেকেন্ড হুগলি ব্রিজ। কি জানি, এই ব্রিজটাকে আমার মনে হয় কলকাতার গেটওয়ে।
তাই এই সেতু, যেটার আর একটা নাম বিদ্যাসাগর সেতু, সেটাকে উপেক্ষা করতে পারছি না। সেকেন্ড হুগলি ব্রিজ আমার ভিডিওতে ভিআইপি, ভেরি ইম্পর্ট্যান্ট প্লেস অ্যাকোয়ার করবেই করবে। যেতে আসতে এই ব্রিজকে দেখাতেই হবে। ব্রিজ দিয়ে যেতে যেতে সকাল সকাল গঙ্গা দর্শনও হয়ে গেল। এখন আমরা পেরোচ্ছি টোল প্লাজা। কোনা এক্সপ্রেসওয়ে ধরে হাওড়া ছুঁয়ে সাঁতরাগাছি রেল ব্রিজ ক্রস করে আমরা মুম্বাই রোড অর্থাৎ NH6 ধরে কোলাঘাটের দিকে যাব। সামনেই NH117 বাইফার্কেট করছে। ডান দিকের রাস্তা চলে যাচ্ছে দিল্লির দিকে NH2, আর বাঁ দিকের রাস্তা চলে যাচ্ছে মুম্বাইয়ের দিকে NH6। দিল্লি এখান থেকে 1451 কিলোমিটার আর মুম্বাই 1977 কিলোমিটার। আমরা চলে এসেছি সেই বাইফার্কেশনের একদম সামনে। দেখো দিল্লি রোড চলে গেল সোজা, ওই যে গাড়িটা যাচ্ছে, আর আমরা ধরলাম মুম্বাই রোড। ব্যাস, এবার সোজা কোলাঘাট। রোদের জন্য আমাদের দুজনের কি অবস্থা দেখো। আমরা এখন সাঁকরাইল পেরোচ্ছি। চলে এলাম রানীহাটি। দেখো, ন্যাশনাল হাইওয়ের ওপরে লাইন দিয়ে বাইক দাঁড় করানো রয়েছে আর জমজমাট বাজার। প্রায় অর্ধেকটাই বাজার আর এই সমস্ত বাইক একবার করে নিয়েছে। এদিকে আবার বিশাল প্যান্ডেল শুরু হয়ে গেছে। রাস্তার বেহাল অবস্থা। আমাদের পাশের বাইকটাকে দেখো, কোনো হেলমেট নেই, ডেসপারেটলি চলেছে হাইওয়ের ওপরে। আমাদের গাড়ির ভাড়া কিন্তু একই রয়েছে, আগের মতোই। আমাদের দুদিনের জন্য পে করতে হবে 8500। গাড়ি কিন্তু সর্বদা আমাদের সাথেই থাকবে। নিমদিঘিতে এসে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল, যানজট রয়েছে। জেমস ছোটবেলাকার পুরনো দিনের কিছু ঘটনা শেয়ার করলো আমাদের সাথে। আমার শ্বশুরমশাই লোকনাথ পাল ভিডিও ছিলেন, তারই মুখে শোনা 1971 সালে বাংলাদেশে যুদ্ধ চলাকালীন এখানে একটা সেনা ছাউনি ছিল। বিউগলের শব্দ, সেনাপ্রধানের কথা শুনতে শুনতে সময়টা ভালোই কেটে গেল। এখন ফুলেশ্বরের কাছাকাছি আমরা, সামনে কোলাঘাট, আর তার আগে কিন্তু আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। আজাদিন ধাবায় চলে এলাম। দেখেছো কত বেটার এটা। কোলাঘাটের বেশ কিছুটা আগে কিন্তু আজাদিন ধাবা উলুবেড়িয়ার কাছাকাছিই হবে। আগের বার আমরা খুঁজে পাইনি, তো এবারে আমরা লোকেশন ফিক্স করে চলে এলাম আজাদিন ধাবায়। তাজপুর যাবার সময় আমরা আজাদিন ধাবায় খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। আর অনেকটা ফাঁকা থাকে এই ধাবাটা, আর স্পেসটাও অনেকটা, তো সেজন্যই আরও আসা হলো। দেখা যাক কি পাওয়া যায়। আজাদিন ধাবায় এলে কেন? দারুণ লাগে। মাম্মা, আমরা এখন উলুবেড়িয়াতে আজাদিন ধাবায় দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য, আর দোসা অর্ডার করা হয়েছে। একটু বিশ্রাম নিয়ে আবার আমাদের জার্নি শুরু হবে। আর কি কি মেনুতে রয়েছে একবার চোখ বুলিয়ে নিচ্ছি। নেক্সট টাইম এসে অন্য কিছু ট্রাই করব। অর্ডার অনুযায়ী আমাদের মশলা দোসা এসে গেছে। ব্রেকফাস্ট আমরা শুরু করছি। এর সাথে রয়েছে গরমা গরম চায়। আবার বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্ট করে নিয়ে আবার আমাদের জার্নি স্টার্ট হলো, আর এখন কুলগাছিয়া বেরোচ্ছি। দারুণ একটা ব্রেকফাস্ট এনজয় করলাম আজাদিন ধাবাতে। চলো আরো এগোই। এবারে আমাদের ডাব খাবার প্রোগ্রাম।
আমরা চলে এলাম কোলাঘাট ব্রিজে। বাইকের আরোহীদের বেশিরভাগই হেলমেট নেই, এটাই বোধহয় সিস্টেম, হেলমেট টেলমেট লাগে না আর কি। রেল ব্রিজটা দেখতে পাচ্ছি ঠিক পাশেই। আমাদের ভাগ্য ভালো, একটা ট্রেনও আসছে, আমরাও যাচ্ছি, ট্রেনও আসছে, একেবারে মুখোমুখি দেখা, দারুণ এনজয় করছি। একটু ছোট কিন্তু দেখতে ভালোই লাগছে। সামনেই আবার একটা বাইফার্কেশন, সোজা রাস্তা চলে যাচ্ছে খড়গপুর হয়ে মুম্বাইয়ের দিকে। আমরা ধরলাম বাঁ দিকের রাস্তা, একেবারে বেন্ড হয়ে গেছে। এই রাস্তা চলে যাচ্ছে হলদিয়ার দিকে। আজকে আমাদের গন্তব্য মন্দারমণি। এই রাস্তা ধরলাম আমরা, তাই অপূর্ব সুন্দর, সামনেই নীল আকাশ, ভারী সুন্দর। আমরা এখন নিমতৌড়িতে, তবলুক যাবার রাস্তাটাও দেখলাম, বাঁদিকে চলে যাচ্ছে না, আর 10 কিলোমিটার এখান থেকে নন্দকুমার। আরও একটা টোল প্লাজা ক্রস করছি। আজকে আমাদের এই জার্নিটা আমরা ক্যান্সেল করছিলাম ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল বলে, আর এখন দেখছি একেবারে রোদ ঝলমলে দিন, নীল আকাশ, সাদা মেঘ ভাসছে। ক্যান্সেল করলে খুব মিস করতাম। চলে এলাম আমরা নন্দকুমারে, আর নন্দকুমার মানেই আমাদের যাত্রাপথের যেন ঠিক মাঝখান। এমনিতেই এটা একটা সেন্টারের মতো, অনেকগুলো রাস্তা বিভিন্ন ডিরেকশনে চলে যাচ্ছে। আমরা ধরব কাঁথির দিকের রাস্তা। এই চকে একটা উঁচু লাইট আছে, দেখো, দেখতে পাচ্ছি অনেক দূর থেকে এটা দেখা যায়। বেশ সাজানো গোছানো কিন্তু এই জায়গাটা। এই রাস্তায় রয়েছে অনেক খুশি। বহুদিন থেকে এই রাস্তা ধরে আমরা আসা যাওয়া করছি, কখনো দীঘা, কখনো কাঁথি, কখনো তাজপুর, আবার কখনো মন্দারমণি। নরঘাট পেরিয়ে এলাম। নাচিন্দা এখান থেকে 30 কিলোমিটার, আর দীঘা 80 কিলোমিটার, আর আমাদের মন্দারমণি তাহলে ওই 70 কিলোমিটার মতোই হবে। এটা একটা রেলওয়ে ক্রসিং ছিল আগে। এটা প্রচুর জ্যাম হতো, অনেক সময় লেগে যেত, প্রায় মিনিট 15-20 কি আরো বেশি লাগতো। তো এখন এই একটা ওভারব্রিজটা হয়ে গিয়েছে, হয়ে গিয়ে এখন সেই হ্যাসেলটাও নেই, টাইম অনেক কম লাগছে, এবং এটার জন্য দীঘা যাওয়ার পথ অনেক সুগম হয়ে গিয়েছে। এরিয়া ক্রস করে গেলাম, তবুও ডাব এলো না এখনো। আমরা ওয়েট করছি কখন আমরা সেই ডাবের জায়গাটায় পৌঁছব। চণ্ডীপুর ক্রস করছি এখন। চণ্ডীপুর শ্রীরামকৃষ্ণ নার্সারি স্কুল, আরও এগোচ্ছি। কৃষ্ণনগরের কাছে ডাবগুলো পাওয়া যায়, আর কালারফুল ছাতাগুলো একটার পর একটা দেখতে পেলেই বুঝবে ডাব নিয়ে বসেছে এখানকার লোকাল লোকজন। তখনই দাঁড়িয়ে পড়তে হবে আর শুরু করতে হবে এন্তার ডাব খাওয়া। কেমন ডাবটা? অনেক জল। ডাব খাওয়ারও কিন্তু একটা আলাদা মুড থাকা চাই। এই ধরো হাইওয়ের পাশে চেয়ারে বসে আরাম করে গাড়ি দাঁড় করিয়ে, একেবারে যাকে বলে রয়্যাল মুড, সেরকমভাবেও কিন্তু কেউ কেউ ডাব খেতে পারে, আর কেউ আবার দাঁড়িয়েই খায়। এখন ডাব খাওয়ার একটা ছোট্ট ব্রেক। আমরা জাস্ট গাড়িটা দাঁড় করিয়ে ডাবটা খেয়ে নিয়ে আবার বাকি জার্নি করবো। বিশাল বড় ডাব। 50, 60, 70, 80। তোমার নামটা বলো। আমার নাম কনক মাইতি। গুনাবের দোকান বলে দাও।
আগে প্রণব মাইতির দোকান বলে রে। কনক মাইতির দোকান, ভারতী মোদির দোকান। তুমি খাও, তুই খাও। ঠিক আছে। একেই বলে গুছিয়ে ডাব খাওয়া। কিন্তু টেস্টি। রং বেরঙের ছাতা, লাইন দিয়ে ডাবের স্টল দেখলে সত্যিই ভালো লাগে। ডাব গাছ লাগানো হচ্ছে, এত লোকজন ডাব খাচ্ছে, সবটাই ঠিক আছে। কিন্তু আগের মতো দীঘায় এলেই বিশাল বিশাল ডাব দেখতাম, তেমন আর দেখতে পাই না। চলে এলাম নাচিন্দা, বেশ জনবহুল এলাকা। আর নাচিন্দা বললেই নাচিন্দার কালীবাড়ি। খুব খুব জনপ্রিয় এই জায়গাটা, প্রচুর ভিড়। ভিড় দেখো কিরকম, দেখেছো? গাড়ি করে দেখেছো? বাহ, এই দেখো দেখো, ওরে বাবা। আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গায় এখন কাথি বাইপাস ধরলাম। এই রাস্তা দিয়ে খানিকটা যাবার পর আমরা দীঘার রাস্তা ধরি। আজ আমরা একটা নতুন রুটে যাচ্ছি। সওলা ব্রিজ ক্রস করে সমুদ্রের প্যারালালি একটা রাস্তা হয়েছে, সেই রাস্তা ধরে মন্দারমণি যাব। তারই গবেষণা চলছে। রিমঝিম আর জেমস ম্যাপ দেখে বোঝার চেষ্টা করছে কিভাবে যাওয়া যাবে, কতটা সময় লাগবে, রাস্তার কন্ডিশন কীরকম, কারণ এটাই আমাদের প্রথম এই রাস্তা দিয়ে যাওয়া। কাঁথি বাইপাস দিয়ে এখনও যাচ্ছি, সামনেই রোড সাইন দেওয়া রয়েছে। আমরা ডান দিকে বেঁকে যাই দীঘা যাবার জন্যে, তাজপুর মন্দারমণিও ওই রাস্তা ধরে যাওয়া যায়। দীঘা এখান থেকে 32 কিলোমিটার। আমরা কিন্তু আজকে যাব সম্পূর্ণ উল্টো দিকে, মানে কন্টাইয়ের দিকে। বাঁ দিকে বেঁকবো, তোমাদের দেখাচ্ছি কতটা যেতে হবে। বেশি দূর নয়, আর একটু এগিয়েই একটা সাঁকো পাবো। চলো আগে দেখাচ্ছি। খানিকটা এগিয়েই আমরা সাঁকোটা পেয়ে গেলাম, আর এই সাঁকোটা ক্রস করেই আমাদের ডান দিকে বেঁকতে হবে। সওলা যাবার রাস্তা, একেবারে গ্রাম্য পরিবেশ, গ্রামের ভেতর দিয়ে সবুজের মধ্যে দিয়ে আমাদের রাস্তা। যদি তোমরা বাইক বা গাড়িতে আসো অবশ্যই এই রাস্তা দিয়ে পৌঁছে যাবে মন্দারমণি। সুন্দর রাস্তা, অপূর্ব দৃশ্য, ডিস্টেন্সও কম, সময়ও লাগবে কম। সঙ্গমিত্রা একটা দারুণ ভিডিও করার সুযোগ পেয়েছে। একেবারে সেই খেলছে সচিন মারছে সচিন ছয়, খেলছে সচিন মারছে সচিন চার। গানটা মজা করে হলেও সিচুয়েশনটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। চমৎকার দৃশ্য, কেউ যেন রং তুলি দিয়ে নীল আকাশে সাদা মেঘ এঁকে দিয়েছে। আর এই রোমাঞ্চকর পথ আবিষ্কারের পুরো ক্রেডিট রিমঝিম আর জেমসের। 5 কিলোমিটার গ্রাম্য রাস্তা দিয়ে এসে একটা শার্প বেন্ড বাঁ দিকে, আর তখনই চোখে পড়বে সওলা ব্রিজ। বিশাল ব্রিজ, আর প্রচুর ট্রলার দাঁড়িয়ে রয়েছে। আমরাও দাঁড়িয়ে পড়লাম জায়গাটা একটু ভালো করে দেখব বলে। জেলেদের ঘর দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি মাছ ধরতে যাবার সমস্ত অ্যারেঞ্জমেন্টস। আমরা খুব এক্সাইটেড, ছবি তুলতে ব্যস্ত। দেখো কন্টেনার রয়েছে, বরফ আর মাছ রাখার জন্যে খাবার জলের ব্যবস্থা রয়েছে, আর ব্যারেলে ডিজেল রয়েছে, যার সাহায্যে এই ট্রলারগুলো চলে। আমরা যারা শহরে থাকি, লোকজনের ভিড়, পাকা বাড়ি, রাস্তার যানবাহন এসব দেখে অভ্যস্ত, তাদের কাছে এই জায়গাটা সত্যি অভূতপূর্ব। সকলেরই ইচ্ছে হবে জায়গাটাকে একটু ঘুরে দেখার। আমাদেরও ইচ্ছে হলো, আমরাও নেমে হাঁটতে শুরু করলাম। একেবারে অন্যরকম একটা পরিবেশ, ঠিক যেন একটা পোর্ট্রেট। ক্যানভাসে নীল আকাশ মনের মতো করে কেউ যেন এঁকেছে, তার উপরে সূক্ষ্ম তুলির টানে শিল্পী সৃষ্টি করেছেন
সাদা মেঘগুলো, জলের রংটা ঘোলাটে, তার উপরে লালচে ট্রলারগুলো ভারী উজ্জ্বল। কোথাও আবার জেলেরা সেলাই করছে তাদের জালগুলো। সব মিলিয়ে একটা চমৎকার অভিজ্ঞতা, মনে রাখার মতো। এই হচ্ছে বহু আকাঙ্ক্ষিত সোলা ব্রিজ, যেই ব্রিজের সাহায্যে তুমি অত্যন্ত অল্প সময়ে সুদৃশ্য একটা পথ ধরে পৌঁছতে পারবে দীঘা, মন্দারমণি, তাজপুর। দেখো কত সুন্দর এই ব্রিজটা। ব্রিজটা কিন্তু একেবারে সোজা নয়, এই ব্রিজটা কিন্তু একেবারে সার্কুলার, একদম পুরো বেঁকে গিয়েছে। দেখো আমরা এখন একদম সমুদ্রের ধার দিয়ে চলেছি। কোথাও দেখতে পাচ্ছি ঝাউবন, কোথাও বা আবার বালির সি বিচও দেখতে পাচ্ছি, মাঝে মাঝে সমুদ্রও দেখা যাচ্ছে। রয়েছে অনেক ভেরি, নৌকো দাঁড়িয়ে রয়েছে, জলাশয় রয়েছে। অসম্ভব সুন্দর এই রাস্তাটা। রাস্তার নাম সৈকত সুন্দরী রোড। রাস্তার নামটাও কিন্তু সার্থক। যতটা আমরা এলাম, বাইক আর গাড়ি যাবার জন্যে একদম উপযুক্ত, খুবই সুন্দর রাস্তা। রাস্তার কন্ডিশনও বেশ ভালো। সুন্দরী রোড, আর 2 কিলোমিটারের মধ্যেই মন্দারমণি। রামকৃষ্ণ টেম্পল নাকি এটা আছে? এই যে রামকৃষ্ণ সেবাশ্রম বোধহয়, বিবেকানন্দ মিশন, রামকৃষ্ণ বিবেকানন্দ মন্দারমণি এলাকা শুরু হয়ে গেল, দেখো। এবারে আমরা হোটেল বুকিং করেই এসেছি। আগের বারের মতোই আমরা একই হোটেলে উঠছি, এলিট বিচ রিসর্ট। আর এলিট বিচ রিসর্টের রিসেপশনে কিন্তু খুবই ভালোভাবে ওয়েলকাম করা হয়। আমরাও এখন যাচ্ছি ভিতরে। চলো ভিতরে গিয়ে দেখা যাক রিসেপশনটা কেমন। রিসেপশনে পৌঁছানো মাত্রই আমাদের জন্য এসে গেল ওয়েলকাম ড্রিঙ্কস। আর অনেক দূর থেকে এসে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। থ্যাংক ইউ সো মাচ। এলিট বিচ রিসর্টের সবচেয়ে বেস্ট ঘর হচ্ছে D2 আর D4। D4 ফার্স্ট ফ্লোরে আর গ্রাউন্ড ফ্লোরে D2। তো আমরা D4 বুক করেছি এবারে। চলো দেখে নিই ঘরটা কেমন। এই ঘরটার সবথেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে বিশাল বড় কাঁচের জানলা, যেটা দিয়ে সমুদ্রটাকে দুর্দান্ত দেখা যায়। তাই রিমঝিম এসেই আগে কিন্তু সমুদ্রের ছবিটা তুলে নিচ্ছে। আর জেমস দেখো এসেই সুইমিং পুলে নেমে পড়েছে। সবেমাত্র এসে পৌঁছলাম মন্দারমণিতে। এসেই দেখছি জোয়ার এসেছে, সমুদ্রের জল একেবারে হোটেল অবধি চলে এসেছে। সি বিচ বলে কিছুই অবশিষ্ট নেই। তাই আপাতত একটু বিশ্রাম নিয়ে তারপরে বিকেলবেলা বেরোবো সমুদ্রের বিচে হাঁটতে আর সূর্যাস্ত দেখতে। তাহলে আপাতত
একটু রেস্ট নিয়ে পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আর সেই ভিডিওতে আমরা মন্দারমণিতে কীরকম এনজয় করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো বন্ধুরা, আর সবাই খুব ভালো থেকো।